বাবা রেনে দে। মা, দিদি দাঁড়াও মা। দিদি আমার কথাটা শুনে যান। মা কেন করছো এসব? আমার কথাটা শুনে যান দিদি। মা দাঁড়াও না। বেআই 1 মিনিট। যদি আপনি এইভাবে চলে যান তাহলে সম্পর্কগুলোই শেষ হয়ে যাবে। শুধু আমাদের মধ্যে সম্পর্ক নয়, আমাদের সবার সন্তানদের সম্পর্কও খারাপ হয়ে যাবে। দেখুন, আপনার অপমানের কারণে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাবেন না। হ্যাঁ, আপনি যাবেন না দিদি। মা, মা শোনো। কথা শুনুন, এইভাবে যাবেন মা না। যেও না মা। 1 মিনিট মা। এটা কি মা? কি এটা? এই ব্যাংকের কাগজটা তোমার ঘর থেকে পেয়েছি, যাতে লেখা আছে 50,000। আর এই কৌটোটায় কি আছে? দাও না। আরে বারে ঝুমকি, বাহ, অদ্ভুত তো তুই। আরে মা চলে যাচ্ছে, কোথায় এসে আশীর্বাদ নেবি জীবন শুধরানোর জন্য? কৌটোটার পিছনে পড়েছিস। আরে তুইও আমাকে কষ্ট দিলি। হ্যাঁ মা, আমি জিজ্ঞেস করছি যে এই কৌটোর মধ্যে কি আছে। এটা না দেখা অবধি আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। দেখাও আমাকে, দেখাও আমায় এতে কি আছে। দেখেছিস, দেখেছিস তো তুই? নিশ্চিন্ত হলি তো? আরে তোকে পেটে ধরে আমি নিজেকে অপমান করেছি। কেমন মেরে তুই? হ্যাঁ, তোর মাকেই চোর ভাবছিস? মা 1 মিনিট। এগুলো কি মা? কি এগুলো মা? উত্তর দাও। এগুলোই সেই টাকা, তাই না, যেগুলো তুমি এখান থেকে চুরি করেছো? বলো না মা। মা একবার একবার আমাদের কথা অন্তত ভাবতে পারতে। তোমার এই কাজের জন্য আমি শ্বশুর বাড়িতে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। কি করে মা, কি করে এত নিচে নামতে পারলে তুমি? আর কত লজ্জিত করবে তুমি আমাদের মা, বলো।
আজ তোমার জন্য সবাই আমার চরিত্র নিয়ে সন্দেহ করবে, ভাববে যে মা যদি এরকম হয় তাহলে মেয়েরা কেমন হবে। এতক্ষণ তুমি বলছিলে না যে তুমি এখান থেকে চলে যেতে চাও, এখন আমি তোমাকে বলছি মা, যদি তোমার মধ্যে আর এইটুকু লজ্জাও বাকি থাকে, এইটুকু, তাহলে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও মা, যাও। ঝুমকি, এটা কি করেছো তুমি মা? কেন করলে তুমি এটা? কেন? কারণ তোর মা টাকার মূল্য জানে, শুধু তোর মাই জানে। একলা তোর বাবা চলে যাওয়ার পর কিভাবে তোদের মানুষ করেছে। আরে বাড়িতে যদি রুটি থাকতো তাহলে তরকারি থাকতো না, আর তরকারি থাকলে স্টোভে তেল থাকতো না রান্না করার জন্য। তুই তো এখানে তোর স্বামীর সাথে আছিস, কিন্তু তোর স্বামী থাকতেও তোর যা দুর্দশা এখানে। আরে তুই কিচ্ছু নয় ওর কাছে, ওর কাছে শুধু তুই একটা কাজের লোক, যে ওকে খেতে দেবে বা জামা কাপড় ধোবে, সবই এক। আরে কৌশল্যা, আরে ও পুরোপুরি ওর ভাইয়ের বশে চলে এসেছে। এই অবস্থায় তোর আর তোর বাচ্চার সম্পর্কে যদি আমি না ভাবি, তাহলে কি ওপর থেকে তোর রামচন্দ্র এসে ভাববে তোর জন্য? আমি যেটা চেয়েছিলাম সেটা তো আমি করতে পারলাম না, তার উপর এত অপমানিত হলাম। আমার মনে হচ্ছে যে আমায় যেন কেউ জুতো মেরে বাড়ি থেকে বার করছে। আমি ওই অপমানও সহ্য করে নেব, কিন্তু তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না রে মা, সহ্য করতে পারবো না। কে আছে তোর জন্য এই বাড়িতে বল আমায়, কে আছে? তোর স্বামী তো তোর নয়, আর বোন, ও তো এমন ব্যবহার করে যেন ওর শাশুড়ির পেট থেকে হয়েছে। কিন্তু আমি তোকে বলছি যে তুই শুরু থেকেই এদেরকে কিছু বলিসনি, তাই দেখ দেখ, তুই নিজের চোখে দেখ কিভাবে তোর হাত থেকে সবকিছু চলে যাচ্ছে। আর তুই সারা জীবনে যদি ওইগুলো এক করতে চাস, তাহলেও কিছু না কিছু হাতছাড়া হয়ে যাবে কৌশল্যা। এখন তো ভগবানই জানেন কি হবে তোর। আমি জানি কৌশল্যা যে তুই এই বাড়ির রানী হয়ে থাকতে চেয়েছিলি, কিন্তু আমি তোর ভবিষ্যৎ যা দেখছি না, তুই ছেঁড়া কাপড়ে পথে পথে ঘুরে বেড়াবি সেটাই দেখছি আমি, বুঝলি? আর আগামী দিনে তোর মেয়েও এইভাবেই গোলাম হয়ে থাকবে, যেমন তার বাবা মা হয়েছে এই বাড়িতে। আমি তো চলে যাচ্ছি কৌশল্যা, তুই নিজেই নিজের খেয়াল রাখিস।
যেন এই বাচ্চাটার সাথে আগে থেকেই সম্পর্ক আছে আমার, কিন্তু ও তো আমার কেউ নয়। কেন কেন এরকম মনে হচ্ছে আমার? আমার জন্য ওই নিষ্পাপ শিশুটির সাথে যা হয়েছে সেই বোঝা আমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। কখনো ভুলতে পারবো না আমি এটা। আমায় আগ্রা যেতেই হবে, ওর বাড়ির লোকের কাছে ক্ষমা চাইতে হবে, আর আর চোখ ভরে একটু দেখতেও পাবো ওকে। কিন্তু বাবা আমায় যেতে বারণ করছে। এতদিনে যতবার আমি বাবার কথা অমান্য করেছি, কোনো না কোনো বিপদে পড়েছি। না, এরপর আর ভুল করা যাবে না। মা, বাবা তোমায় ডাকছেন। হ্যাঁ, কৌশল্যা, তুমি আমার নীল ফাইলটা দেখেছো? কৌশল্যা, কি হয়েছে? ওরকম মুখ ফুলিয়ে বসে আছো কেন? অদ্ভুত ব্যাপার, এতে আমি কোনো দোষ করেছি নাকি? তোমার মা আমাদের বাড়িতে চুরি করুক আর তাকে ধরে ফেললেই কোনো অপরাধ হয়ে যায় নাকি? অপরাধ? সবার সামনে ওনাকে অপমান করে অপরাধ করেছো। আরে তোমার শাশুড়ি তো তোমার মায়ের সমান। আমাকে বলতে পারতে, আমি যে করেই হোক মাকে বুঝিয়ে টাকাটা বের করে নিতাম। কিন্তু এইভাবে মায়ের মান সম্মান নিয়ে টানাটানি করা, এটা কি ঠিক করেছো তুমি? সম্মান? কোন সম্মানের কথা বলছো কৌশল্যা? নিজের মেয়ের বাড়িতে চুরি করার পরে তোমার মায়ের কাছে এমন কোন মান সম্মান বাকি ছিল যেটাকে আমি বাঁচিয়ে রাখতাম? ভালোই হয়েছে, আমি তো বলবো ভালোই হয়েছে যে উনি এই বাড়ি থেকে চলে গেছেন। যদি ওনার এই কাজটা আমি চেপে রাখতাম না, তাহলে ওনার সাহস আরো বেড়ে যেত, আর না জানি কি কি করতেন উনি। উনি চুরি কিন্তু বাধ্য হয়ে করেননি কৌশল্যা, বরং অভ্যেসে দাঁড়িয়েছে। আর তুমি তুমি ওনার পক্ষ নিয়ে কথা বলছো? তোমার মোটা মাথায় এই কথাটা ঢুকছে না যে আজকে এই বাড়িতে কি কি হতে পারতো? আরে কত বছর পরে মুরলি আর এই পরিবারের সাথে আমাদের সুসম্পর্ক হয়েছে। যদি উনি আজকে চুরি করে চলে যেতেন না, তাহলে সব শেষ হয়ে যেত কৌশল্যা, সব। এই ভালোবাসা, সম্পর্ক, টান সবকিছু চলে যেত আমাদের কাছ থেকে কৌশল্যা। আর ভগবানের কৃপা যে ডমরু দাদা কালকে ওনাকে রাতে অ্যাটাচি লোকেতে দেখে নিয়েছিল, না হলে আমি তো সারা জীবন চোরকেই খুঁজে বেড়াতাম। ওখানে তোমার মা 4 লাখ টাকা নিয়ে ফুর্তি করতেন, আর আমরা এখানে সবার সামনে হাত জোড় করে সবাইকে বোঝাতাম যে মা বাবা আমি চুরি করিনি, সত্যি বলছি। আরে মুরলি, আমি কেন চুরি করব? এখনো পক্ষ নিয়ে কথা বলছো? মাথায় বুদ্ধি বলে কিছু আছে তোমার? ডমরুদা, চুপ করে থাকতে পারলে না? তোমার জন্য আজ আমার মাকে এই বাড়িতে এত অপমান সহ্য করতে হলো। তোমার জন্য আজ আমার স্বামী আমার উপর রেগে আছে। বাড়িতে মাথা উঁচু করে বাঁচতে পর্যন্ত পারবো না। এবারে দেখবে এই পরিবার আমার মাকে অপমান করবার প্রতিশোধ আমি কিভাবে নিই। রামের ভাগ্নি আমি, মায়ের আমার চোখের জলের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আর সব থেকে কষ্ট পেতে হবে তাকে যে আমার মায়ের কষ্টের প্রধান কারণ হয়েছিল, ডমরুদা। আপনারা এবার বাজারে যান, আর কেনাকাটা হয়ে গেলেই তাড়াতাড়ি ফিরবেন। আশ্রমে অনেক কাজ রয়েছে। বাবা, আমায় আপনি ডেকেছেন? হ্যাঁ মা, প্রতি বছর নবরাত্রি শেষ হতেই এই আশ্রমে আমি ভোজনের ব্যবস্থা করি। এখানে আমার দেশ বিদেশের ভক্তগণ মন দিয়ে বসে আমার কথা শোনেন, আর ঈশ্বরকে দেওয়া ভোগ সবাই আমরা খেয়ে থাকি। ভোজনের সব ব্যবস্থা আশ্রমের সেবায়েতরাই করে থাকেন। মা,
আমি চাই আগামীকাল এই অনুষ্ঠান উপলক্ষে তুমি সবার জন্য কিছু রান্না করো। মা, এই সেবার কাজ বড়ই পূর্ণ কাজ। পুণ্য পাই আর না পাই বাবা, কিন্তু সেবা করার সুযোগ তো পাচ্ছি, এটা আমি কখনোই ছাড়বো না। ঠিক আছে, তুমি নিরঞ্জনের সাথে গিয়ে কাজ শুরু করে দাও। হ্যাঁ বাবা। চলো চলো, অনেক লোকের জন্য ভোগ রান্না করতে হবে। হয়তো এই সবে নিজের দুঃখ ভুলে এই মেয়ে নিজের জীবন বাঁচার জন্য কোনো রাস্তা খুঁজে নেবে। হে ঈশ্বর, একে তুমি সাহায্য করো। পুরোপুরি ওর ভাইয়ের বশে চলে এসেছে। ঝুমকি, কি করছিস? কিছু না দিদি, ওই ডমরুর জন্য চা বানাচ্ছি। জানিস ঝুমকি, মৌলি সকাল থেকে কাজ করছে। এখন দেখ, আমাদের স্বামীর খেয়াল রাখবার জন্য তো আমরা দুজন আছি, কিন্তু জানি না মৌলি আদৌ চা পেয়েছে নাকি পাইনি। তুই কি বলিস? দেখ ঝুমকি, আমরা দুজন যতটা পারবো মুরলির খেয়াল রাখবো, বুঝেছিস? একটা কাজ কর, তুই তুই মুরলির জন্য গ্লাসে জুস ঢেলে নিয়ে যা, ডমরুদাকে আমি চা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে দিদি। যা। মুরলি বাবু, জুস। বৌদি এখানে রেখে দাও না প্লিজ। থ্যাংক ইউ। বাহ, ভেরি গুড। আর এই কালো গুটি তো জিততে চলেছে। এই ম্যাচটা কিন্তু একদম জমে গেছে। আর এইবার বলে বলে লাল গুটিটা আমি ফেলে দিলাম। ভেরি গুড। ওই গুটিটা আবার এই কোথায় গেল? ডমরুদা, ডমরুদা, এই নাও চা। আরে তুমি কেন এলে? ঝুমকি কোথায়? ঝুমকি ও না মুরলির জন্য রান্নাঘরে কি যেন বানাচ্ছে। কি করবে বলো ডমরুদা? মুরলি তো কাজকর্ম করে, তাই না? কত দায়িত্ব ওর উপর। এইরকম অবস্থায় ওর খেয়াল রাখা, ওর সেবা করা বাড়ির সবার কর্তব্য, ঠিক বলছি না? হ্যাঁ, তা ঠিক। তাহলে ব্যাস, ঝুমকি মুরলিকে খাইয়ে দাইয়ে তারপরে চলে আসবে। তোমাকে তো শুধু চাই দেওয়ার ছিল, তাই না? তাই আমি দিলাম। খাও খাও, চাটা খাও। হ্যাঁ, তাতে কি হয়েছে? ঠিকই তো আছে। আচ্ছা ডমরুদা, তুমি কি করছো? আরে দেখতে পাচ্ছ না কি টাফ একটা ম্যাচ হচ্ছে? আমি সামলানোর চেষ্টা করছি, তুমি চুপ করে দেখো। ডমরুদা, তোমার মনে হয় না তোমাকে বড় হয়ে জীবনের যুদ্ধ সামলাতে হবে? এখন তো তোমার বিয়েও হয়ে গেছে। আর কত বড় হব? বাবা আশীর্বাদ করে বলেছিল এত বড় হয়, এত বড় তো হয়ে গেছি। আর এর থেকে বেশি লম্বা হলে তো পাখায় লেগে যাব। আর কত বড় হব আমি? এরকম ভালো লাগে না আমার। ওই বড় হওয়ার কথা বলিনি। আরে আমি কি বলছি ডমরুদা, বুদ্ধিতে, দায়িত্ববোধে, কর্তব্যের দিক থেকে বড় হতে বলছি আমি। ডমরুদা, তোমার কি অদ্ভুত লাগে না বলো? এই যে দেখো না, আমার বর মুরলি দুজনেই তোমার থেকে ছোট, ঠিক বলছি না? দুজনেই কাজ করে আর দুজনেই পুরো বাড়ি সামলাতে পারে। আর তুমি বাড়িতে বসে বসে সারাদিন এই ক্যারামের গুটি সামলাতে থাকো। ডমরুদা, যদি এই রকমই করতে থাকো না, তাহলে কাল বিহান আর আমাদের পুচকিও তোমার ওপর হাসবে রামের দিব্যি। ডমরুদা, তুমি আমার কথাতে খারাপ ভেবো না। তুমি তো জানো তাই না, রামের ভাগ্নি তোমায় কত ভালোবাসে।
তাহলে ব্যাস এই জন্য তোমার কথা চিন্তা করে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তুমি নিজেই একটু চোখ খুলে দেখো না ডমরুদা, তুমি কোনোদিন কোথাও ভালো চাকরি পাবে না। কোনো রকম দায়িত্বের কাজ তোমাকে কেউ দেবে না। যতটা সম্মান স্বামী পায় ততটাই স্ত্রীও পায়। ডমরুদা, এখন সময় হয়ে গেছে যে তুমি একটু বুদ্ধিমান হয়ে নিজের দায়িত্ব পালন করো। আরে কতদিন সবাই তোমায় সামলাবে? সবার তো নিজের কাজকর্ম আছে, ঠিক বলছি না? একটু ভাবো ডমরুদা, ভাবো।